কি বছর তো প্রায় শেষের দিকে। না না, আজকে কোনো ব্লগ না, আজকে এসছি আমরা আমাদের এই বছরের কিছু হিসাব নিয়ে, কারণ এই বছর আমাদের অনেক বড় একটা ধাক্কা দিয়েছে। না, ভুল বলছো। এই বছর থেকে আমরা অনেক কিছু শিখেছি। মানুষ চিনতে শিখেছি, অন্ধভাবে মানুষকে বিশ্বাস করা ছেড়েছি, নিঃস্বার্থভাবে কিছু করলে যে পরে কষ্ট পেতে হয় সেটা বুঝেছি। কারণ দিন শেষে তুমি যার জন্য চুরি করবে সেই তোমাকে চোর বলবে। থাক, আর বেশি হেয়ালি করো না, কারণ আমার মনে হয় সবাই বুঝতেই পারছে যে আমরা কোন টপিকে এত কথা বলছি। হ্যাঁ, এবার যদি বলো যে কেন এতদিন আমরা মুখ খুলিনি, আচ্ছা তোমার মায়ের সাথে যদি তোমার ঝামেলা হয় আর তুমি যদি একটা ক্রিয়েটার হও, তুমি কি সেটা এসে সোশ্যাল মিডিয়ায় বলবে? বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, বরের সাথে? হ্যাঁ, এবার বলতে পারো যে অনেকেই বলে, কিন্তু আমাদের চয়েস সেটা নয়। সবার আলাদা আলাদা টেস্ট আছে, তো আমাদের টেস্ট সেটা একদমই নয়। কারণ প্রথম থেকে আমরা বলে এসেছি আমরা ভালোবাসা প্রমোট করি। আমরা দিন শেষে কিন্তু একটা পজিটিভ ভিডিও দেখতে ভালোবাসি, একটা ভালো ভিডিও দেখতে ভালোবাসি, আর আমরা এক্সপেক্ট করবো যে আমাদের ভিউয়ার্সরাও সেটা ভালোবাসে। যারা ভালোবাসে না তারা স্কিপ করতে পারে, কারণ একটা মানুষ সবার কাছে কোনোদিন ভালো হতে পারে না। আমাদের ভিডিও যে সবার ভালো লাগবে, সবার কাছে প্রিয় হবে, এটা কিন্তু আমি এক্সপেক্ট করতে পারবো না। নাই ভালো লাগতে পারে, কোনো জোর জবরদস্তি নেই। আর সেই কারণেই এত কিছু ভেবেই আমাদের চুপ করে থাকা। বলতে গেলে আমরা সেই মুহূর্তে পুরো অবাক হয়ে গেছিলাম, কিন্তু আজ আমাদের ভিডিও বানানোর একটাই কারণ, তোমরা আমাদের উপরে বিশ্বাস রেখেছিলে। এক মুখের কথা শুনে তাদের ট্র্যাপে পা দাওনি। অনেকেই কমেন্ট করছো যে তোমাদের দিকটা এবার আমরা শুনতে চাই, যে তোমাদের কি বক্তব্য, কি হয়েছিল না হয়েছিল। তাই ভাবলাম যে না, এই বছরের হিসাব এই বছরই কমপ্লিট করতে হবে। তাই আজকে বেশি কথা বলবো না, যতটুকু বলবো উইথ লজিক, উইথ প্রুফ। আমরা সুপ্রিয়তার ভিডিওটা দেখলাম, দেখার পরে একটা জিনিস দেখে আমাদের খুব ভালো লাগলো, যে সে যতটুকু কথা বলেছে ততটুকু একদম পারফেক্ট বলেছে, এক্সট্রা বাড়িয়ে কিছু বলেনি। কিন্তু খারাপ লাগলো একটা জিনিস দেখে, যে সে অনেক কিছু শেয়ারই করেনি, তার কোনো প্রপার কারণ বা কিছু, মানে বলে না যে কিছু কিছু ভিডিও এডিটিং এর মাধ্যমে যেগুলো হয়, যে ছোট ছোট পার্ট গুলো কেটে কেটে দেখিয়ে দিলাম, মানুষ সেই ক্লিপটা দেখে মনে করলো যে আচ্ছা এই ঘটনা ঘটেছিল, বাট তার আগে যে একটা কনটেক্সট থাকে সে সেটাকেই পুরো স্কিপ করে গেছে। মনে হলো যে এই জিনিসগুলো না জানলে তোমরা তো বুঝতেই পারবে না, যার জন্য দেখছিলাম কমেন্টে সবাই লিখছে আমরা কি পাগল, আমাদের কি মাথার মধ্যে কোনো প্রবলেম আছে, আমরা কি সাইকো। না, যখন তোমরা কোনো কিছু কথা বলছো বা কোনো কিছু একটা ঘটনা ঘটছে, তার পেছনে একটা বড় কনটেক্সট থাকে, তোমাদের সেই কনটেক্সটটা বুঝতে হবে, তারপরে গিয়ে তোমরা বিচার করতে পারবে। আফটার অল আমরা তো আর মানে কি বলবো, সাইকো তো নই। ঠিক আছে, এবার বাদ বাকি তোমাদের উপরই, আমরা তো আস্তে আস্তে সবই বলবো। আমার মনে হয় যেখান থেকে এই ঝামেলার সূত্রপাত সেই জায়গা থেকে তোমাদের শোনা উচিত, নাহলে তোমরা পুরোটা না বুঝলে কিভাবে বুঝতে পারবে কে ভুল কে ঠিক? এত কিছু শোনার পরও যদি তোমাদের মনে হয় যে আমরা ভুল, তাহলে আমরা সেটাই মেনে নেব, কারণ তোমাদের ওপিনিয়ন আমাদের মাথায় অলওয়েজ। প্রথমে বলি, আমাদের আউস আলো টিমের একটা রুলস ছিল, যেটা কেউই নিজেদের ভিডিওতে বলেনি, বাট এগুলো আমাদের পার্সোনাল কথাবার্তা। সেটা হচ্ছে আমরা 5 জন যখন একসাথে থেকে কোনো জায়গায় ব্লগ বানাবো, তখন সেই ভিডিও যে কি হয়, আমরা 5 জনই তো ভিডিও বানাচ্ছি, তো সবার ভিডিও তো সেমই লাগবে না দেখতে। তোমরা একটা ভিডিও দেখলে আর একটা ভিডিওতে কোনো ইন্টারেস্টই থাকবে না। তাই আমাদের একটা রুলস ছিল যে আমরা 5 জন সেই ব্লগ একই দিনে আপলোড দেবো। হ্যাঁ, তার মধ্যে আরেকটা কন্ডিশন ছিল যে এরকম করতে হবে না যে সবাইকে একই টাইমে আপলোড দিতে হবে, যার যেরকম টাইম। যেমন পৃথিরা ছাড়তো বোধহয় 9টা না 10টা, আমরা ছাড়তাম 12টা বা 5টা, সুপ্রিয়তা যেমন 12টা বা 5টা, এরকমই সেম সেম টাইমিং থাকতো। আমরা সেটা মেনটেন করেই চলতাম। যদি এর মধ্যে কারো এডিটিং না হয়, তাহলে আমরা আমাদের কথাবার্তা ছিল যে আমরা কম্প্রোমাইজ করব, কেউ ভিডিওর জন্য তাড়াহুড়ো করব না। সেটা হয়, দেখো একটা কথা হয়তো শুনতে খারাপ লাগছে যে একটা ভিডিওর জন্য এত কিছু, বাট এটাই বাস্তব। যখন তোমরা সবাই মিলে কোনো একটা কাজ করবে, সেই কাজটা প্রপার ভাবে করতে গেলে বা সবার ইন্টারেস্ট যাতে সেখানে আসে, তার জন্য এই রুলটা আমার মনে হয় পারফেক্ট ছিল। এমনও কথা ছিল যদি কারোর ব্র্যান্ড আসে, ব্র্যান্ড থাকলে তোমরা খুব ভালো করে জানো, বা যারা জানো না তাদেরকে জানিয়ে রাখি, তারা খুব একটা টাইম লাইনের মধ্যে ভিডিও দেওয়ার জন্য পুশ করে, যে আজকেই ভিডিও লাইভ হতে হবে বা কালকেই ভিডিও লাইভ করতে হবে। তো আমাদের কাছে ভিডিও না থাকলে এই করি যে সেই দিনের ভিডিওটা আমরা আপলোড দিই। সেরকমই যদি ব্র্যান্ডের পুশ থাকে, আমরা সবাইকে পারমিশন দেবো যে হ্যাঁ তোরা আমাদের আগে সেই ভিডিওটা আপলোড দিতে পারিস। এটা ছিল আমাদের মধ্যে রুলস। ওনা একদম ঠিক বলছে। আমাদের গ্রুপটা না ভীষণই পিওর ছিল, বিশ্বাস করো। মানে দিনের পর দিন ভিডিও হোল্ড হয়ে থাকতো, বাট কারোরই কোনো মাথা ব্যথা থাকতো না, মানে লাস্ট ঝামেলার আগে অবধি বলতে পারি আমি। বাট যেটা নিয়ে সূত্রপাত, সুপ্রিয়তার বাড়িতে হোলির পার্টি। সত্যি কথা বলতে গেলে এর আগে আমাদের এরকম সুপ্রিয়তার বাড়িতে কোনোদিনই হোলির পার্টি হতো না। না, হতো, যেটা ওরা দিদি দাদারা মিলে করতো, মানে ফ্যামিলির মধ্যে। মানে আউশালো টিম নিয়ে কোনোদিন এরকম পার্টি হয়নি এর আগে। যাই হোক, এইবারে সুপ্রিয়তার কেউ একজন সুপ্রিয়তার সাথে প্ল্যান করে একটা বড় পার্টি অ্যারেঞ্জ করে। সত্যি কথা বলতে আমরা যখন গেছিলাম, আমরা তো অবাক
যে এত রং মানে আমরা কল্পনারই বাইরে। বাট ঠিক আছে, আমরা সবাই মিলে সেখানে এনজয়মেন্ট স্টার্ট করি। সেখানে রন, প্রীতি, সুপ্রিয়তা, দাদা, দিদিরা, আমরা সবাই উপস্থিত ছিলাম। আমরা খুব ভালোভাবে এনজয় করছিলাম। বাট সেদিনকে যতদূর মনে আছে ওদের বিকালের দিক করে মানালি যাওয়ার প্ল্যানিং ছিল, ওরা বেরিয়ে যাচ্ছিল। আমাদের সেই মুহূর্তে খুব খারাপ লাগে যে এতটা এনজয়মেন্টের মাঝখান দিয়ে ওরা চলে যাচ্ছে। দেখেইছো, হ্যাঁ, আমরা যদিও বা দিইনি সেই ব্লগ। তারপরে ওরা বেরিয়ে যায়, আমি তারপরে কিছুক্ষণ ছিলাম, অনেকক্ষণই ছিলাম। তারপরে ফোন আসে, যারা চেনো ভাইয়া, আমার বন্ধু ভাইয়া একটা বিপদে পড়ে। সেই বিপদে পড়ে আমাকে ফোন করেছে, আমাকে এখন সেই জায়গায় যেতে হবে অবশ্যই। আমি তো আর আনন্দের জন্য এখন বন্ধুর বিপদে হাত গুটিয়ে বসে থাকতে পারি না, তিথিকে রেখে দিয়েই আমাকে বেরোতে হয়। হ্যাঁ, আমি ওখানে ছিলাম, আমি সেই কাজে বা তাকে উদ্ধার করতে সেখানে যাই। এরপরে মোটামুটি মানে আমার বোধহয় ভাইয়াকে ওখান থেকে বের করতে করতে মানে প্রবলেমটা আমি বলছি না, মোটামুটি 2-3 ঘন্টা সময় কেটে যায়। মানে বিকাল থেকে অলমোস্ট সন্ধে পেরিয়ে গেছে। আর এদিকে সুপ্রিয়তা ওয়েট করছিল যে আমার জন্য একটা পাটাকা ছিল, আর সুপ্রিয়তার জন্য বোধহয় আরেকটা পাটাকা ছিল, যেগুলো ফাটাইনি, শুধুমাত্র আমার সাথে ফাটাবে বলে ওয়েট করছিল। বাট আমি অনেকবার ফোন করে তিথিকে অন্তত রিকোয়েস্ট করেছিলাম যে তুমি বলো সেটা করে নিতে, ব্লগের জন্য আমি কমপ্লিট করে আসবো, সেগুলো আমাকে নিয়ে ফাটাবে না। কিছুটা ফাটিয়েছিল, বাট সেটা ভালো ফুটেজ আসেনি তখন। যাই হোক, আমার জন্য সে ওয়েট করেছিল অনেকটা। বাট আমি যেহেতু লেট হয়ে গেছে, ওই সময় ফুটেজও ভালো আসতো না, তাই জন্য সে আর সেগুলো ফাটায় না। আমরা তারপরে থাকি, মানে রাত 3টে অব্দি থাকি। তারপরে সুপ্রিয়তা একটা গিফট হ্যাম্পার রেখেছিল প্রত্যেকের জন্য, সেই গিফট হ্যাম্পার নিয়ে আমরা যে যার মতো বাড়ি চলে আসি। এবার তোমরা ভাবো, রাত 3টে নাগাদ এসে কারোর পক্ষে কি পসিবল যে ব্লগটা এডিট করা? আমার পক্ষে তো ভাই পসিবলই না, সুপ্রিয়তার পক্ষেও পসিবল ছিল না, যার জন্য আমরা কেউই করিনি। তারপরে দেখলাম ঠিক এই দুপুর করে সুপ্রিয়তার ফোন আসে, তিথির ফোনে। ফোন করে ওকে বলে যে তোর কি এডিটিং হয়ে গেছে? আমাদের স্বাভাবিক না, আমরা করিনি। তাহলে একটা কাজ কর না, তোদের জন্য তো সিলিন্ডার গুলো বাকি ছিল, বাটাগুলো বাকি ছিল, আমার একটুখানি ভিডিও লেন্থটা শর্ট হয়েছে, মানে অতটা লেন্থি হয়নি, তো কিছু শর্ট না বাকি আছে, আমরা একসাথে শুট করে, তোরাও শুট করে নিলি, আমি শুট করে নিলাম, তাহলে তারপরের দিন ভিডিওটা আপলোড দেবো। আমরা বলি হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো একবার প্রীতিকে জিজ্ঞেস করে দেখে নিত যে ও কটা নাগাদ ব্লগ দেবে, এরকমই একটা কিছু কোশ্চেন করেছিল। ভাগ্যিস সেই সময় প্রীতিকে টেক্সট করেছিল, ফোন করেনি, কারণ ফোন করলে স্বাভাবিক আমরা কিছু প্রুফ রাখতে পারতাম না। টেক্সট করেছিল বলে প্রুফটা রয়েছে। বাট আমাদের দেখে খারাপ লাগলো, সুপ্রিয়তার নিজের নামটাই তুললো না এখানে, শুধু দেখালো যেন আমরাই বলেছিলাম যে ভিডিওটা একটু লেটে আপলোড করতে। তো সেইখানে আমি স্ক্রিনশটটা অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখো। তো প্রীতি নিজেই টেক্সট করেছিল রাত, মানে 14 তারিখে হলেছিল, 15 তারিখ মানে সেই রাত্রেবেলায় টেক্সট করেছিল, বাড়ি কখন ঢুকছিস ভাই? 2:22 নাগাদ। আমরা টেক্সট করি দুপুরবেলা, কারণ আমরা স্বাভাবিক এসে শুয়ে পড়েছিলাম। আমরা লিখি ভোর 5টা। ও 2:22 টেক্সট করেছে রাত্রিবেলা, আমি 2:14 দুপুরবেলা ওকে রিপ্লাই করছি ভোর 5টা। আমি লিখলাম ভাই শোন না, বলছি কবে ছাড়বি হোলির ভিডিও? তো ও লিখেছে যে কাল সকালে। ফোন এইটা টেক্সট করলো কাল সকালে। তারপরে তিথি আবার সুপ্রিয়তাকে ফোন করে বলে দেখো সুপ্রিয়তা, কালকে সকালে ভিডিওটা দিচ্ছে, কি বলবো বলো? তখন সুপ্রিয়তা বলে তুই বল না একবার, যদি একটুখানি পেছায়। স্বাভাবিক মেয়ে মানুষের মধ্যে কথা হচ্ছে, সেও কি ভেবে ওকেই বলতে বলেছে, আর ওকেই কি বল বলির পাঠা বানিয়ে ফেলেছে। না হ্যাঁ, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে আমরা এরামই ছিল, মানে মেয়েদের মধ্যে ছেলেরা ঢুকতো না, ছেলেদের মধ্যে মেয়েরা ঢুকতো। ছেলেদের মধ্যে যা কথা হবে, যা কিছু হবে, এদের 3জন ভাইয়ের ব্যাপার ছিল। আর আমার আর পৃথির মধ্যে যে যদি পৃথিকে কিছু জিজ্ঞেস করার হতো আমাকেই করতে বলতো। মেয়েলি ব্যাপার হলে আমরা দুজনকে কথা বলে নিই। এবার সেই সূত্রেই তিথি আবার ওকে টেক্সট করে বলে ভাই পরশু সকালে ছাড়লে হবে? সুপ্রিয়তারও বলছিল একটা শুট বাকি, তখন বলছে না রে আমি শিডিউল করে দিয়েছি ভাই, কাল সকালে পোস্ট হয়ে যাবে। এবার তখন বিষয়টা দেখে খুব খারাপ লাগলো। আমাকে তখন বলেছিল পৃথি এটা বললো, তুমি লেখো না, রিশিডিউল করলে হবে না, মানে আমাদের মধ্যে ক্যাজুয়ালি তো কথা হতো, এত তো কিছু মাথায় নিয়ে হতো না। এবার ও লিখলো অসুবিধা নেই, সবাই তো সবার মতো ব্লগ বানিয়েছি, একদিন আগে পরে হলে কিছু হবে না, আমরা জানি একদিন আগে পরে হলে কিচ্ছু হবে না, কিন্তু মানে বলার তো একটা ব্যাপার রয়েছে না, মানে আমরা এটা আশা করিনি যে হুট করে এইটা বলবে, যেটা কোনোদিনই আমাদের এর আগে হতো না। আমরা সবার জন্য স্যাক্রিফাইস করতাম, বা ওইটাও বলতে পারতো দেখ আমার মানালি যেতে হবে, অনেক শুট বাকি রয়েছে, আমি তাড়াতাড়ি ক্লিয়ার করতে চাইছি, আমাদের কোনো আপত্তি ছিল না। সবাই খুব ভালোভাবে জানে যে তাদের যদি কোনো জায়গায় প্রেশার থাকতো আমরা কেউ কোনো রকম প্রেশার ক্রিয়েট করতাম না। জানি না এখন তারা সত্যি বলবে কিনা বা সত্যিটা স্বীকার করবে কিনা, বাট এটাই হতো, যার জন্য আমরা বলি ওকে ছাড়। আর তারপর থেকে আমরা পৃথিবীর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি। আমাদের খারাপ লেগেছিল শুধু একটা কারণে না, আরো অনেক কারণ ছিল। তুমি কি বলছো? বিষয়টা ঠিক এরকম না, যেটা প্রথমে বললাম যে যার জন্য করলাম চুরি সেই বললেও চোর। মানে যার জন্য বললাম ভিডিও রিশিডিউল করার কথা, যার জন্য বললাম যে ভিডিও মানে কবে ছাড়বি জিজ্ঞাসা করলাম, এত কিছু করলাম, সেই আমাকে বলে দিল নাকি একটা ভিডিওর জন্য আমরা বন্ধুত্ব নষ্ট করে দিয়েছি। আর শুধু এই কারণেই প্রীতির সাথে ডিস্টেন্স মেনটেন করাটা নয়, এটা জাস্ট বলতে পারো ওদের মধ্যে একটা অভিমান, ওদের এর মাঝখানে আরো অনেক কিছু হয় যেগুলো আমার ভিডিওতে বলা উচিত হবে না বা আমি বলবোও না। দেখো আমি মনে করি যে শুধু বন্ধুত্বের মধ্যে না, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে টোকাটুকি লাগে, মান অভিমান থাকে, নালে যেখানে মান অভিমান নেই সেখানে ভালোবাসা কোথায়? তুমি এটা কেন বললে, তুমি এটা কেন করছো, এই বিষয়গুলো এসে যাবে, তুই এটা কেন বললি, এগুলো তো একটা বন্ড। এটা যদি কারো খারাপ লাগে আমি বলবো সে আমাকে কোনোদিন ভালোই বাসেনি। আর
যতটুকু ঘটনা ঘটেছে তার মধ্যে এই এত বড় জিনিস হতোও না, পরিষ্কার কথা এত বড় জিনিস হতোও না, তাই হয়ও নি। ওই কারণেই আমরা অবাক হয়েছি। এবার আমরা সুপ্রিয়তাকে টেক্সট করে বলে দিই যে এই বলেছে, তুমি প্লিজ মানে আমাদেরকে আর ওদের সাথে মিশতে বলো না, যেরকম একটা মানে কথা থাকে সেটাই আমরা সুপ্রিয়তাকে টেক্সট করে জানিয়ে দিয়েছিলাম। এবার তোমাদের মনে হতে পারে যে সুপ্রিয়তার নাম ভেঙে দিয়ে বলছি, হয়তো সুপ্রিয়তা জানেই না, প্রীতিকে বললাম যে সুপ্রিয়তার এরকম আছে, বাট না, সেটাও আমি প্রুফ দিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। সেখানে দেখো সুপ্রিয়তাকেই সেই স্ক্রিনশটটা পাঠিয়েছি আমরা চ্যাটে, সুপ্রিয়তা সেখানে একটা ফিক্স স্মাইল দিয়েছে, তার সম্মতি রয়েছে। তারপর আমাদের বাদবাকি ফোনেই কথা হয়েছে বলতে পারো পরের দিন। সত্যি কথা বলতে শুধু তিথির না, আমারও বিষয়টা খুব খারাপ লেগেছিল, সেই জন্য আমি এই স্ক্রিনশটটা পাঠাই আর তিথিকে লিখতে বলি এইটাই যে হ্যাঁ, সুপ্রিয়তা অনেকবার নিজের ভিডিওতে বলেছে তিথির অনেক অ্যাটিটিউড, তিথি এই বলেছে ওই বলেছে, বলেছে নাকি ওদের থেকে 10 হাত দূরে থাকবো। এটা না, এটা আমি বলেছিলাম যে ওদের থেকে 10 হাত দূরে। তারও আমি প্রুফ দিয়ে দিচ্ছি, এর তলাতেই লেখা রয়েছে যে এদের সাথে আমাদের আর মেশার জন্য জোর করবে না, কিন্তু ওরা তোমারও ফ্রেন্ড, তাই তুমি ওদের সাথে মেশো, ওরা যেখানে থাকবে আমরা অন্তত তার থেকে 10 হাত দূরে থাকবো। কারণ একটা ঝামেলার জন্য না, এর আগে অনেক ঝামেলাই হয়েছে, যেই ঝামেলাগুলো হয়েছে তার জন্য এতটা বাড়াবাড়ি হতো না। মানে যতটা জটিল ভাবে দেখানো হচ্ছে তোমাদেরকে অতটাও জটিল কিছু হয়নি। রণপ্রীতি সুপ্রিয় খুবই ভালো মানুষ, তাদের সাথে এত বড় ঝামেলা হওয়ার আমাদের কোনো কথাই ছিল না, ঝামেলাগুলো ততটা অনেক বড় কিছু না যার জন্য এরকম ভিডিও বানাতে বসে যেতে হবে। জটিল হয়ে গেছে এখন, বাট আমাদের কাছে যদি ভিডিওটা একটা ইম্পর্টেন্ট হতো, আগে ছাড়া ভিডিওটা আগে ছাড়তে হবে এই বিষয়টা ইম্পর্টেন্টই থাকতো, তাহলে হয়তো আমরা ব্লগটা আপলোড দিতাম। আমরা তো ব্লগটা আপলোডই দিইনি, হোলির ব্লগ আমরা আপলোডই দিইনি। এরপর সবকিছু নর্মালি থাকে, যেরকম চলছিল সেরকম চলে। বাট এরপর হচ্ছে মেইন টপিক, এরপর আসলে সুপ্রিয়দার বার্থডে। সুপ্রিয়দা নিজের ভিডিওতে একটাই কথা বারবার বলেছে যে আমার নিজের বার্থডে আমাকে 10 বার ধরে ইনভাইট করতে হচ্ছে, আমাকে রিকোয়েস্ট করতে হচ্ছে। এটা কিন্তু সত্যি না। সুপ্রিয়দার সাথে যবে থেকে আমাদের পরিচয়, তখন তারপর থেকে বার্থডে গুলোতে আমরা কি করেছি, রাত 12টা নাগাদ তার বাড়ি গেছি বা 12টা নাগাদ উইশ করেছি, সেলিব্রেট করেছি, আমরা একসঙ্গে কাটিয়েছি। তাকে ডাকতেও হয়নি, তাকে ইনভাইটও করতে হয়নি। বাট এইবারের বার্থডে একটু ডিফারেন্ট। সুপ্রিয়দার কেউ একজন সুপ্রিয়দার জন্য একটা বড় করে একটা পার্টি অ্যারেঞ্জ করে, সেই জন্য সুপ্রিয়দা আমাদের ইনভাইট করেছে উইথ কার্ড। তার ইনভিটেশনটা তো স্বাভাবিক, আর আমাদের 12টা নাগাদ আসতেও না করেছিল, তাই আমরা 12টা নাগাদ যাইনি, আমাদের পরের দিন যাবার কথা। এরপরে যেই টপিকটা যদি সুপ্রিয়দা আমাদের সঙ্গে একটু বুঝতো বা একটু যদি শেয়ার করতে বসতো বা আমাদের কথাটা শোনার মতো সেই ক্ষমতা রাখতো, তাহলে বোধহয় তার এত কিছু ভুল ধারণাই হতো না। তার সেই পরিমাণে ইগো বা অ্যাটিটিউড এতটাই বেড়ে গেছিল যে আমাদের কোনো রকম কথা সে শুনতে চাইনি। যদি শুনতো তাহলে আমরা প্রুফগুলো দেখাতাম, তাহলে সে আমাদের বিশ্বাস করতো। সে ভিডিওতে বলেছে যে আমরা নাকি ইচ্ছা করে আমাদের শুট রেখেছি, আমরা ইচ্ছা করে আসিনি, এখানে প্রীতি গেছে বলে তাদেরকে মানে ইগনোর করার জন্য যাতে আমাদের না যেতে হয় সেই কারণে যাইনি, যে আমাদের এত অহংকার। না, প্রুফ আমি দেখাচ্ছি, সব দেখাচ্ছি। সেই প্রুফটা কিন্তু সুপ্রিয়তা দেখেনি, যদি সুপ্রিয়তা দেখতো তাহলে এত বড় ভিডিও বানাতে বসতো। তবে এটাও বলি, যখন তার নিয়ে বলছি আমাদের দিকটাও বলি, হট করে যখন ফোন করে বলে প্রীতি ইনভাইট করবে, তখন আমরা বলছিলাম ভাই আমরা যাবো না, যেন ইয়ার্কির মধ্যে, সেটা সিরিয়াস ছিল না, ইয়ার্কির মধ্যে, বা সে সেটাকে সিরিয়াস নিয়ে নিয়েছিল যে আচ্ছা প্রীতি আসবে বলে আসছিস না। এবার আমরা সেই ফোনেই ওকে বলি যে মজা করছি, আমরা যাবো, তোমার বার্থডে ঠিকই যাবো, কারণ আমরা ডিসাইড করেছিলাম যে যতই একটা বন্ধুর বার্থডে না গেলে সে খারাপ ভাববে, সে যতই একটা আশা নিয়ে রয়েছে। পরেও জানতে পারি সুপ্রিয়তা অনেক ওয়েট করেছিল, অনেকটা আশা করেছিল যে আমরা যাবো, পরে আসছি সেই কথা, তাই আমরা ভেবেছিলাম যাবো সেদিনকে। সবকিছু একদম নর্মাল চলছিল, কারণ আমাদের যে শুটটা সেটা ফাইনাল হয়েছিল সুপ্রিয়তার বার্থডের অনেক আগে। ও হ্যাঁ, এবার সুপ্রিয়তা বলেছিল দেখ তোরা রাগ করিস না, আমি তো সবই বুঝতে পারছি, তোরা তিনজন আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তোরা তিনজন বলতে আমি, তিথি আর হচ্ছে রন, আর প্রীতি নাকি ওর সুপ্রিয়তার কথায় ফ্রি, যেগুলো তো বলেই নি, তো আমি তাই আমাকে বলতে বাধ্য হচ্ছি। সে যখন এতটা বদনাম রটাতে পেরেছে, তো আমি এই কথাগুলো না বললে তোমরা আমাদেরকেই ভুল বুঝবে, যে ভাববে যেন আমরাই ওদেরকে সরানোর চেষ্টা করেছি, আমরাই গ্রুপটাকে ভাঙার চেষ্টা করেছি। তা না, প্রথমে সবকিছুর সাথেই সুপ্রিয়তা আমাদের সঙ্গে জড়িয়েছিল, এখন সে নিজে আলাদা হয়ে গিয়ে নিজেকে দেখাচ্ছে সে মহান। তাই আমার মনে হচ্ছে এই কথাগুলো শেয়ার করা দরকার। বাট আমরা অত কিছু ভাবিনি, আমরা ভেবেছিলাম যাব। শুধু সুপ্রিয়তার বার্থডে না, আমার রেজিস্ট্রিতেও প্রীতিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া, এটা বলেছিল। কন্ট্রোভার্সির জন্য এত কিছু মানে ইয়ে করে দেখালো, যেন আমরাই কি বললো যেন টুনাটুনি, আমরাই সব ঝামেলা লাগানোর চেষ্টা করছি। সুপ্রিয়তা তুমি যদি ভিডিওটা দেখো, তোমার সামনেই বলছি, তুমিও প্রুফ গুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে আমরা তোমার বার্থডেতে আসতে চেয়েছিলাম। আমরা অলওয়েজ 5 জন একসাথে থাকতে চেয়েছিলাম। এখন ভিডিওগুলো যখন সামনে আসে খুব খারাপ লাগে। আমরা অনেক কিছু বলেছি, অনেক কিছু ভেবেছি, অনেক কিছু এক্সপেক্ট করেছি। এবার প্রুফ করি, আমাদের শুট ডেট রাখা ছিল হলো 16 তারিখ। আমি পরপর স্ক্রিনশট গুলো দিচ্ছি, তোমরা প্লিজ একটু টাইম করে সেগুলো পড়ে নাও। সুপ্রিয়তার বার্থডে ছিল 18 তারিখে। 15 তারিখ সারা রাত, মানে রাত অলমোস্ট 3টে অব্দি জেগে থাকি আমি আর আমাদের যে সিনেমাটোগ্রাফার সে। আমরা টোটাল কি কি লোকেশন যাবো, কি কি নিয়ে শুট হবে না হবে এগুলো নিয়ে ডিসকাস করি। তার আগে আমাদের একটা মেকআপ আর্টিস্টও বলা ছিল, তাকে টাইম দেওয়া ছিল সে ডট 6টা নাগাদ আমাদের বাড়িতে চলে আসবে, কারণ আমাদের সেদিনকে 5 থেকে 6খানা লোকেশনে শুট ছিল। টোটাল একটা মিউজিক ভিডিও, আমাদের আউটডোরে শুট, চারিদিকে গিয়ে গিয়ে শুট করতে হবে, তারা টাইমের তো ব্যাপার রয়েছে। তো সেই কারণে আমাদের 6টা নাগাদ তার এখানে ডট ঢোকার কথা ছিল, বাট সে কোনো একটা কারণে ঢুকতে পারেনি। আমি সব স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। সেও এটাও লিখেছিল যে আমার কোনো কারণে আমি ঘুম থেকে উঠতে পারিনি, তাই আমি আসতে পারছি না। তখন আমার মাথার মধ্যে চললো যে থাকে
হলো সে সাউথ সিটির ওইদিকে, সে ওখান থেকে আস্তে আস্তে 2-3 ঘন্টা তো সময় লাগবেই লাগবে। তারপরে সে আসবে, তারপরে ওকে সাজাবে, তারপরে আমরা শুটে বেরোবো। তার মানে বুঝতে পারছো কতক্ষণ সময় লাগতে পারে। যার কারণে আমাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদের সেই শুটটাকে পোস্টপন করতে হয়। আমরা শুটটাকে পোস্টপন করে দিই। এবার পোস্টপন করার পরে আমরা সেইটাকে 17 তারিখও রাখতে পারতাম। আমাদের সিনেমাটোগ্রাফারকে যখন আমি পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করি তখন সে বলে তার 17 তারিখে শুট আছে, 18 তারিখ করা ছাড়া তার কোনো অপশন নেই। এবার তোমরাই বলো যে 18 তারিখের পরে যদি আমরা শুট করতাম তাহলে সেটা 26 তারিখ কিভাবে আসতো? আর ঠিক সেই কথা মতো আমরা 18 তারিখ রাত 12টায়, বার্থডের দিনেই রাত 12টার সময় আমরা সুপ্রদাকে কল করি, করে উইশ করি, দেন সবটা খুলে বলি। কিন্তু সুপ্রদার গলা শুনেই বোঝা যাচ্ছিল সুপ্রদা বিশ্বাস করতে চাইছিল না, যে কারণে আমি সুপ্রদাকে বলি, সুপ্রদা তুমি কালকে ভোর 6:30টার পর থেকে যখন খুশি ভিডিও কল করে তুমি দেখো যে আমরা ঘরে রয়েছি কি শুটে রয়েছি। সুপ্রিয়তা কিন্তু বলেছিল যে হ্যাঁ আমি কিন্তু তোকে ভিডিও কল করে করে দেখবো যে তোরা আদৌ শুটে আছিস নাকি তোরা বাহানা দিচ্ছিস। তো বললাম ঠিক আছে, কারণ আমাদের তো ভয় নেই ভাই, কারণ আমরা সত্যিই শুট করেছি ওই দিনকে, আর তোমরা বিটিএস ভিডিও দেখেছো সেটা। নেক্সট দিন যেরকম কথা সেরকম কাজ, আমাদের শুট চলতে থাকে। এর মাঝখানে সুপ্রদা বোধহয় 2বার মতো কল করে ভেরিফাই করেছিল আমরা শুট করছি কিনা, বাট ভিডিও কল সে করেনি। তারপর আমাদের শুট করতে করতে ঠিক 10টা নাগাদ আরেকবার ফোন আসে যে তোরা কি আসবি না? তখন বললাম যে হ্যাঁ আমরা কলকাতা তখন জ্যামে রয়েছি। সে তখন বলছে হ্যাঁ জ্যামে রয়েছি, আর কি মারছিস, দাঁড়া ভিডিও কল করছি। আলাম হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই। সে আর ভিডিও কল করেনি। তারপর আমি ভাবলাম যে না সে তো ভুল ভাবতে পারে, তাই আমি 2টো ভিডিও করে পাঠিয়েছিলাম, প্রুফ দেখিয়ে দিলাম। তারপরও কোনো রেসপন্স আসে না, কোনো কথা নেই। আমরা তারপরে বাড়ি ফিরি, 11:40-50 মতো বাজে আমাদের বাড়ি ফিরতে ফিরতে। তখন সুপ্রিয়দাকে আবার আমরা ফোন করি, ফোন করে তাকে লাস্ট একবার উইশ করি, উইশ করে বলি যে আমরা এখন বাড়িতে এলাম। সুপ্রিয়দা বললো এখন কি তাহলে আর আসবি না? আমরা তখন বললাম যে সুপ্রিয়দা শরীরের অবস্থা খুব খারাপ, কালকে আমরা দেখা করলে হবে না? কারণ তোমরা একটা জিনিস ভাবো, 5-6খানা লোকেশন, সকাল 6টা থেকে রাত 11:30, প্রায় 16 ঘন্টা আমরা আউটডোরে শুট করার পরে কার শরীর দেয় তোমরা একবার নিজেরা ভাবো তো। এখান থেকে দাঁড়িয়েও সেটাই যখন বলেছিলাম দেখলাম সে একটু আপসেট হয়ে গেল, না না তোদের আসতে হবে না, তোরা ছেড়ে দে, ফোনটা কেটে দিল। তারপরে তিথিই বললো যে আরেকবার ফোন করো, খারাপ লাগছে বিষয়টাতে, বার্থডে। আমিও তখন ভাবলাম যে হ্যাঁ স্বাভাবিক, একটা আশা করে রেখেছিল ছেলেটা। আমি তখন আবার ফোন করলাম, ফোন করে আমি এইটা বলি সুপ্রিয়তা একটা কাজ করছি, আমরা তোমার বাড়ির সামনে আসছি, তুমি বেরো, বেরিয়ে আমাদেরকে দেখো, দেখার পরে যদি তোমার মনে হয় আমরা তোমাদের পার্টি জয়েন করার মতো অবস্থায় রয়েছি তাহলে আমরা থাকবো, আর নাহলে তোমাকে লাস্ট উইশ করে আমরা বাড়ি চলে আসবো। সুপ্রিয়তা বাড়িতে যদি না যাওয়ারই প্ল্যান থাকতো তাহলে সুপ্রিয়তার জন্য আমরা কোনো গিফট কিনতাম না, আমাদের গিফটও কেনা এখনো রাখা, দুর্ভাগ্যের বিষয় সেটা দেওয়া হলো না। সুপ্রিয়তা সেই মুহূর্তে একটাই উত্তর দিয়েছিল, ঠিক রেগে, মানে গলার ভয়েস সেই সময় এত আপ, তোদের আসতে হবে না, আর আসার কোনো দরকারই নেই। বললাম ঠিক আছে ঠিক আছে আমরা আসছি, আমি আসি তারপরে কথা হবে, তোদের বললাম তো আর আসতে হবে না, রাখ। এবার আমরা এতক্ষণ ধরে শুট করে এসছি, আমাদের মাথা এমনি গরম, এমনি খারাপ হয়ে রয়েছে। তারপরে যখন আমরা বলছি আমরা যাচ্ছি, প্রথমে যখন এটাও বললাম যে তুমি জাস্ট আমাদের কন্ডিশন দেখে তারপরে জাজ করো, এটাও না শুনে সে চেঁচাচ্ছে, তখন তিথি এটা বলে যে তোমার পদে ভীষণ রাগ না। ওটা আমার খুব বড় ভুল হয়ে গেছে, না বললেই পারতো, খুব বড় ভুল হয়ে গেছে। আমি এখনো সরি চাইছি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আচ্ছা তোমরা সুপ্রদাকে চেনো তো? সুপ্রদার ভিডিও দেখো তো? তার কাছে কি এই পোত কথাটা খুব একটা বড় ওয়ার্ড? তার আগে বলে দিই আমাদের হাউসালো গ্রুপের মধ্যে কি কি ভাষায় কথা হতো, কত রকম কথাবার্তা হতো, না বলতে সেইসব চাই নিয়ে না, কিছু বলছি। আমি বলতেই চাই না। সেইখানে দাঁড়িয়ে এই কথাটা যেন কেন জানি ওর এত কেন খারাপ লেগে গেল, মানে হয়তো আমার তো এটা ক্লিয়ার না, আমার হয়তো সোশ্যাল মিডিয়ায় বা সবার কাছে আমরা সুপ্রিয়দা বড়, রন্দা বড়, আমি ছোট, পৃথি ছোট, তুষার বড়, মানে এইরকম একটা বিষয়, মানে দাদা বোনের একটা বিষয়। বাট আমরা যখন অ্যাকচুয়ালি গ্যাং নিয়ে বসতাম, আমরা 5 জনে থাকতাম, বাট আমাদের মধ্যে তখন এই বোন ভাই ব্যাপারটা থাকতো না। আমরা পুরো 5 জনই মনে হতো আমরা সেম এজের, সব রকম কথা হতো, সব টপিকে কথা হতো। তো সেই জায়গা থেকে একটা ছোট ওয়ার্ড বুঝলাম না। এবার তোমরাও জাস্ট ভেবে দেখতে পারো যে সুপ্রিয়তার কাছে এই ওয়ার্ডটা কি এমন, আমি জানি না, হয়তো তার খারাপ লেগেছে, তার জন্য আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি কেন ক্ষমা চাইছো? আমিও চেয়ে নিচ্ছি, কারণ বাবা মহান মানুষ তো, চেয়েছি। অনেক কিছুতে খারাপ হয়ে ফেলছে, সরি। এরপরে সুপ্রিয়তাও আমাদের আর ফোন টোন করেনি, আমরাও আর কোনোদিন করিনি তার মাঝখানে। তার ঠিক কিছুদিন পরেই তিথি খুব জ্বর আসে। এবার বাড়িতে তখন আমার কাছে ওষুধ ছিল না, প্যারাসিটামল ছিল না। আমি তখন ওর ওষুধ আনতে বাইরে যাই। যখন বাইরে গেছিলাম ওষুধটা নিয়ে তখন ফিরছি, আমার যতদূর মনে আছে ওষুধ নিয়ে ফিরছি, সেই সময় রন আর প্রীতি আমাকে দেখতে পেয়ে আমাকে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল। আর আমিও স্বাভাবিক দাঁড়িয়েছিলাম, হেসে হাসি মজা করে কথাবার্তা বললাম। রন বলতে তোর প্রবলেমটা কি ভাই, প্রবলেমটা ক্লিয়ার কর, যেরকম হয়। আমার অত কিছু মাথায় নেই যে প্রীতির সাথে এই ওই হেনা তেনা। এবার স্বাভাবিক তিথি গেল, তিথিরও মাথা থাকে না, দেখা হলে সব মিটে যায় আমাদের মধ্যে, সেরকমই ব্যাপার। হাসি ঠাট্টা সব হচ্ছে, সে বলছে কি প্রবলেম, দাঁড়া সুপ্রিয় আসছে। এবার আমি ভাবছি ভাই
আমরা নেই, আমাদের সাথে কথা নেই, দেখি ওরা ঘুরে বেড়াচ্ছে, ওরা চা খেতে যাচ্ছে, এই করতে যাচ্ছে, খুব খারাপ লেগেছিল সেই মুহূর্তে। আমি চাইলে কিন্তু সেই মুহূর্তে সুপ্রিয়দা আস্তে আস্তে 10 মিনিট লেট করেছে, আমি সেই মুহূর্তে বেরিয়ে চলে আসতে পারতাম, কারণ তিথির শরীরটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। রনকে বলেও ছিল, রন তিথির শরীর খুব খারাপ, আমি আপাতত যাই, একটা কাজ করি, কালকে আমরা মিট করি, চ। এরকমই প্ল্যান ছিল। সুপ্রিয়দাকেও বল কালকে আমরা একসাথে মিট করি, যা কথা আছে সামনাসামনি বসে ক্লিয়ার করবো। ও বলে না না, তুই এখন এখানে দাঁড়িয়ে সব ঠিকঠাক করবি, করে চাবি টাবি খুলে নিয়েছিল গাড়ি। সত্যি কথা বলতে গেলে সেই মুহূর্তে রাগ করিনি, কেন রাগ করতে যাবো, বন্ধু ওকে সে অধিকারটা দিয়েছি বলেই সে জিনিসটা করছে। তার 10 মিনিট পরে সুপ্রিয়দা আসে। সুপ্রিয়দা আসার পরে রন ভেবেছিল হয়তো সুপ্রিয়দা দুটো গালাগালি মারবে, একটুখানি বকাচকা দেবে, তারপরে হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে, এটা ও আশা করেছিল, কারণ ওর ফেস এক্সপ্রেশন সেটাই বলছিল। কিন্তু সুপ্রিয়দা এসে দেখছি পুরো ফুল মিউট, কোনো কথাই বললো না। আমি যে সেখানে উপস্থিত, আমি যে সেখানে রয়েছি, এখানে পৃথি পর্যন্ত বলছিল যে সুপ্রিয়দা এরকম ধরে রেখেছি, বলো কি করবে বলো, একে কোনো পাত্তাই দিচ্ছে না, আমার টপিকেই কোনো কথা তুলছে না, একদম চুপচাপ। দেখলাম রনও চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণ পরে যখন দেখছি ওদের মধ্যেই কথাবার্তা হচ্ছে, আমি দাঁড়িয়ে পুরো অসম্মানিত হচ্ছি, দাঁড়িয়েই রয়েছি। রন আমাকে চাবিটা দিয়ে বললো ভাই বেরিয়ে যা। আমি বাড়ি চলে আসি, খুব খারাপ লেগেছিল সেই দিনটা। সুপ্রিয়তা লাস্টে একদম বেরোনোর সময় বলেছিল আমার ওকে যা বলার বলা হয়ে গেছে, আমি আর এক্সট্রা করে কিছু বলতে চাইছি না, মানে ওটাই বলা হয়ে গেছে, তোদের সাথে আর মিশবো না। ওই লাস্ট দিন ফোনে যেটা বলে দিয়েছিল, আমার খারাপ লেগেছিল যে এরকম একটা যেন বিহেভ করলো, যেটা কোনোদিন এটাকে পাইনি। বাড়ি চলে আসি, তারপরে আর কোনো কথাবার্তাই হয় না। তারপরে আসে হলো কাকু আর কাকিমুনির অ্যানিভার্সারি। আমাদের দেখে খুব খারাপ লাগে, যেখানে আমাদের ইনভাইটই করেনি, যেখানে কাকিমুনির যখন বার্থডে ছিল সুপ্রিয়তা কোনো প্ল্যানই করতো না, আমাদের টেক্সট করে বলতো, মানে কতটা ডিপেন্ডেন্ট হলে আমাদের উপরে পুরোটা ছাড়তে পারে, যে আমি কিছু প্ল্যান করিনি, তোরা প্ল্যান কর, তোরা আসবি কি করবি দেখ তোরা, বা সেলিব্রেট করতাম কি করে করা যায় না করা যায়, কি গিফট দেবে না দেবে, এগুলো টোটালি আমাদেরকেই শেয়ার করতো। আমরাও সেখানে হেল্প করতাম, আমরাও সেলিব্রেট করেছি। তোমরা আই থিঙ্ক ব্লগ দেখেছো, সেখান থেকে দাঁড়িয়ে খুব খারাপ লেগেছিল যে আমাদের ইনভাইটই করলো না, আমরা ব্লগ দেখলাম। সত্যি কথা বলতে বন্ডিংটা ফ্রেন্ড বা বন্ধুত্ব এটা বলাটা ভুল হবে, এটা না ফ্যামিলিতে ঢুকে গেছিল। হ্যাঁ, মানে শুধু ফ্রেন্ডশিপের মধ্যে সীমিত ছিল না, ফ্যামিলির মধ্যে ঢুকে গেছিল, কারণ আমাদের বাবা মারা, কাকিমণি কাকু মানে সুপ্রিয়দার মা বাবা খুব ভালো বন্ডিং ছিল, মানে ওরা খুব ভালো কথাবার্তা বলতো, মনসা পুজোর সময় আসতো, তো আমরা সবাই সবাইকে ভালোবাসতাম। আমাদের শুধু এরকম না যে গেলাম মানে কাকু কাকিমণি, এরকম না, আমরা বিজয়াতে যেতাম প্রণাম করতে, যা করব ক্যামেরার জন্য করব, এটা আমরা কোনোদিনই চাইনি। নালে এইটাও ভিডিও করে দেখাতাম যে আমি এখন এসেছি বিজয়ার প্রণাম করতে, সুপ্রিয়দার মা বাবাকে। হয় না ভাই, আমাদের দ্বারা এগুলো হয় না। যতটুকু ক্যামেরার দরকার যে হ্যাঁ চলো ঘুরতে গেলাম ব্লগ করলাম, বার্থডে ব্লগ করলাম, অ্যানিভার্সারি ব্লগ করলাম, এগুলো ঠিক আছে, বাট এর পেছনেও ক্যামেরার পেছনেও যে একটা বন্ডিং আছে, ক্যামেরার পেছনেও যে একটা স্ট্রং সম্পর্ক আছে, সেটা কিন্তু সুপ্রিয়তা বলেনি। যেটা বন্ধুত্বে সীমিত ছিল না, একটা ফ্যামিলি হয়ে গেছিল। তো সেই জায়গা থেকেও আমরা আজকে খারাপ। যাই হোক, আমার ভাবলেই খারাপ লাগে যে তেনারা আমাদের সম্পর্কে কি ভাবলেন বা কি ভাবছেন, জানি না আমাদের ভিডিওটা দেখবেন কিনা তারা। সত্যি কথা বলতে গেলে কিন্তু সুপ্রিয়তা পারতো একবার বসে এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে, কি প্রবলেম হয়েছে সেটা একবার শুনতে, মানে বার্থডের পরে সে আর কোনো সুযোগই দেয়নি, আমরা কি ফেস করছি সেগুলো একটু শুনবে বা সেটা নিয়ে বসবে, যার জন্য সেগুলো আর সলভ হয়নি। তো আমি এটাও বলতে বাধ্য হচ্ছি, সে হয়তো কোনোদিনই আমাদের ভাই বোন ভাবেনি, জাস্ট মুখের কথা জাস্ট বলে গেছে। নইলে তিথি এটা বললো যে কেউ কখনো পারবে না নিজের ভাই বোন বা মা বাবার নামে সোশ্যাল মিডিয়াতে এসে বদনাম করতে। আমরাও পারতাম, যখন বন্ডিংটা শেষ হয়েছে, প্রচুর কমেন্ট আমাদের এসছে, সুপ্রিয়তার একার আসেনি, প্রচুর কমেন্ট আমাদের এসছে, প্রীতি রনেরও এসছে, পারতাম কেউ না কেউ তাড়াতাড়ি করে ভিডিও দিতে, বাট সেই দেখলাম বারবার করে পোক করে গেছে, বারবার করে সেই টপিক গুলো তুলে ভিডিও বানিয়েছে, আর প্রথম ভিডিও কিন্তু সেই বানিয়েছে। এবার আসি কমেন্টে। সুপ্রিয়তা তারপরে দেখি আস্তে আস্তে করে কমেন্ট করা শুরু করে। সে নিজের ভিডিওতে বলেছে একটা কমেন্ট নয়, 3টে কমেন্ট। শুধু 3টে কমেন্ট না, তার আগে স্টোরি দেয়া হয়েছে, হয় না পোল টাইপ দেয়া যায় ইনস্টাগ্রামের স্টোরিতে, বা কিছু এরকম কোয়েশ্চেন আজকে কোয়েশ্চেন এরকম সামথিং কিছু দেয়া ছিল, হয়তো সুপ্রিয়তা দিয়েছিল, যেখানে একজন কোয়েশ্চেন করে আওশালো টিমকে আমরা আবার কবে দেখতে পারবো। সুপ্রিয়তা ওখানে স্টোরিতে লেখে যে আর কোনোদিনও না। তো সেটা দেখে ওই স্ক্রিনশট নিয়ে একজন ভিডিও বানায়। এরপরে আসলে কমেন্ট, নিজের ভিডিওতে বলেছে যে একটা কমেন্ট এসেছিল, একটা নয় 3খানা, 3টে কমেন্টই বলতে পারো একই টাইপের, যে আওশালো টিম কোথায়, কথাবার্তা হচ্ছে কিনা, বা তোমাদের ভিডিও একসাথে দেখা যাচ্ছে না কেন। সেখানে প্রথম রিপ্লাই সে জানায় সেটা যে নিজের ভিডিওতেও বলেছে, দেখলে হয়তো 4 জনকে দেখতে পারো, 5 জনকে আর কোনোদিন সম্ভব না। মানে সে বলতে চাইছে সে আর কোনোদিন আওশালো টিমে থাকবে না, দেখলে হয়তো আমি, তিথি, রন, প্রীতি এদেরকে দেখতে পারো। নেক্সট একজন কোশ্চেন করেছিল আওশালো টিমকে একসাথে দেখতে চাই, সে সেখানে রিপ্লাই দিয়েছিল কোনোদিনও না। এই দুটো রিপ্লাইতে তো তোমরা শুনলে যে একমাত্র আওশালো টিম নিয়ে কোশ্চেন হচ্ছে। এবার একটা স্পেসিফিক আমাদের দুজনের নাম নিয়ে একজন কমেন্ট করে যে আওশালো টিম কই, তোমার ভিডিওতে তিথি তুষারকে আর দেখা যায় না কেন, তোমাদের কি সম্পর্ক শেষ তাহলে? সেইখানে ও কি লেখে, হ্যাঁ শেষ, কারণ বন্ধুত্ব রাখতে গেলে বন্ধুত্ব নেভানো জানতে হয়। এখানে স্পেসিফিক্যালি যেহেতু আমাদের নাম মেনশন, সেই বিষয়টা আমাদের সেই মুহূর্তে দাঁড়িয়ে খুব খারাপ লেগেছিল যে এরকম কেন ক্লিয়ার করছে, বন্ধুত্ব নেভানো জানতে হয়, কি এমন করলাম যে বন্ধুত্ব নেভাতে জানি না। এখানে বন্ধুত্ব নেভাতে যদি সুপ্রিয়তা জানতো তাহলে একবার আমাদের সাথে কথা বলতো। এবার আমাদের না তখন মনে হয়েছিল কি বলতো, যে আমাদের তো এইটুখানি অধিকার আছে, যা প্রবলেম আছে চলো তো সুপ্রিয়তা নাটা
থাকলেও আমরা গিয়ে একবার ক্লিয়ার করি কি আছে না আছে, একবার কি কথাটা বলি। আমি তখন রাত্রেবেলায় ওকে বলেছিলাম চলো একবার যাবো সুপ্রিয়াদার বাড়ি। তার মাঝখানে আমরা 1-2 বার সুপ্রিয়াদাকে ফোন করেছিলাম, সে ফোন টোন তোলেনি। তাই আমি আর তিথি মিলে প্ল্যান করি যে সেই রাত্রেবেলায় সুপ্রিয়াদার বাড়িতে যাবো, বাড়িতে একবার কথাবার্তা বলবো। এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে রন তখন এইখানে ব্যারাকপুরে ছিল, তো আমার তখন মনে হলো কি রনের সাথে তো আমার কিছু হয়নি, একবার ওকেও বলি বিষয়টা, ও পুরোটা জানুক, তারপরে যেটা হোক একটা ডিসিশন নিয়ে ওর বাড়ি যাবো। আমি একবার রনের বাড়ির দিকে ওকে নিয়ে যাই, অন্ধকার, কারেন্ট চলে গেছিল সেই সময়। যখন ওর বাড়িতে গেলাম অনেকবার ডেকেছি, তখন কেউ বেরোলো না। কি মনে হয়েছিল প্রীতিকে একবার ফোন করি। আমি প্রীতিকে ফোন করেছিলাম যে কোথায় আছিস বা রন কোথায় আছে, তখন বলে দা রন তো বাড়িতে রয়েছে। তখন ওকে কিছুটা কথাটা বলেছিলাম, তখন বলে একটা কাজ করি আমি আগে আসি বগুলা থেকে, ও তখন বগুলায় ছিল, তো আমি বগুলা থেকে আসি, তারপরে না হয় একদিন বসবো। আমার না বিষয়টা ভালো লাগছে না, তুই আয়, তার আগেই আমি একবার যাই, রনকে দেখি, রনকে ডেকে একবার যাই। তারপরে দেখলাম রনই ফোন করলো আমাকে, আবার ফোন করে বললো এসছিলি, প্রীতি ফোন করে বললো। যাই হোক, তারপরে আমরা দেখা করলাম, ওকে সব ঘটনাটা বুঝিয়ে বললাম, ও বুঝলো। এমনকি এটাও জানতো যে আমরা শুধু কমেন্ট নিয়ে যাচ্ছি না, কমেন্ট নিয়ে হ্যাঁ কমেন্টটা কেন করে সেটা বলতেও যাচ্ছি, প্লাস বন্ধুত্বটা কেন এরকম হয়ে গেছে, কেন কথাগুলো ক্লিয়ার করছে না, কেন আমাদের কথাগুলো শুনছে না, সেই কারণেই আমরা গেছিলাম। তুমি আরেকটা জিনিস মিস করলে। কি? সব থেকে বড় পয়েন্ট আমরা ওখানে কি জানতে পারলাম যে রন্দা আমাদেরকে বললো যে তোদের শুট ছিল। আমাকে তো এটা সুপ্রিয় বলেনি, সুপ্রিয় বললো যে তোরা আসিসনি, তোরা ইচ্ছা করে আসিসনি, যেটা তোমাদেরকেও বলা হয়েছে। আমরা এটাও জানতে পারি রন্দার মুখ থেকে যে সুপ্রিয়দা অনেকটা হার্ট হয়েছে, সুপ্রিয়দা অনেকটা ওয়েট করেছিল, এমনকি রাত 12টা অব্দি নাকি কাউন্ট করা হয়েছে, রাত 12টায় যে এই মুহূর্তে তো আমরা ঢুকেই যাব। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে হার্ট হয়েছে, বাট আমরা তো চেয়েছিলাম রাত 12টার মধ্যেই যাব। বাট সে এরকম রাগ দেখিয়ে আমাদের আসতে না করে, রাগ দেখিয়ে আসতে না করলো, আবার সবাইকে মিথ্যে বললো। তারপরে আমরা রনকে নিয়েই যাই। এবার সেই মুহূর্তে হয়েছে প্রবলেম, রনের ছিল বাইক বাড়ির ভেতরে ঢোকানো, আর ওদের রাস্তার সামনে কাজ হচ্ছিল, বাইক আর বের করতে পারবে না, আমাদের একটা বাইক কি করে যাব সবাই মিলে। তখন আমি প্ল্যান করলাম যে রন বলছিল যে না থাক কালকে চল, কালকে চল। হ্যাঁ মিথ্যা কথা বলবো না, অনেকবার বলেছে রন যে কালকে চল। আমার তখন মন মানেনি, আমি ভেবেছি না আজকেই যাব, একটা কাজ করি উবের করি, সেখান থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটারের কারণ রাস্তা। আমাদের দুজনেরই একটাই বিষয় যে যে কোনো ঝামেলা ফেস টু ফেস হলে খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়। এবার ভাবো তোমরা, মাত্র 1.5 থেকে 2 কিলোমিটারের রাস্তা, সেইটার জন্য আমি আবার ক্যাব করি। কিন্তু আশা নিয়ে গেছিলাম এক, হলো আরেক। সুপ্রিয়াদাকে প্রথমে ফোন করেছিল, হ্যাঁ ভুলে গেলাম বলতে, সুপ্রিয়াদাকে প্রথমে ফোন করেছিল যে ভাই চা খেতে যাবো চল, আমাদের কথা তখন বলেনি। সুপ্রিয়াদা বলছে চল তাহলে কোথায় চা খেতে যাওয়া যায়, তারপরে বলছে বৃষ্টি তো পড়ছে, এখন কোথায় যাবো, হয়েছে তুই ডাক আমি আসছি বলে আমরা তারপরে যাই। যখন সুপ্রিয়াদা বেরিয়ে এসে হট করে আমাদেরকে দেখে, তখন সুপ্রিয়াদার রিয়াকশনটা হচ্ছে এইটাই, যেটা আমার বলতে খুব খারাপ লাগছে, যে এইসব বালছালদের জন্য আমাকে তুই ডেকেছিস। আমি না রীতিমতো হয়ে যায় যে এটা কি কথা, এতটা কি গায়ে খারাপ করে দিয়েছি যার জন্য এইগুলো শুনতে হচ্ছে। বা নতুন করে একটা সুপ্রিয়াদাকে দেখতে পাচ্ছি যে এরকম কোনোদিন ব্যবহারই করতো না, সে হুট করে এরকম একটা কথা বলে ফেললো। তারপরে আমি প্রথম কোয়েশ্চেন করেছিলাম যে সুপ্রিয়াদা এগুলো কি ঠিক হচ্ছে, এগুলো তুমি সোশ্যাল মিডিয়াতে করছো, এগুলো কি তুমি ঠিক করছো। সে বলেছে ভিডিওতে আমি নাকি অনেক রেগে রেগে বলেছি, বাট রেগে রেগে বলিনি, সেখানে রন আর তিথি দুজনেই সাক্ষী আছে। জানি না রন এখন কি বলবে না বলবে, বাট জানি না কে বিশ্বাস করবে। আমার যেটা বলা দরকার আমি বলছি, নম্র ভাষায় তখন বলেছিলাম। বাট সুপ্রিয়াদা কন্টিনিউয়াসলি সেখানে 5 থেকে 6 মিনিট আমাকে পাত্তাই দেয়নি, আমার সাথে কোনো কথাই বলেনি, শুধু রনের সাথে কথা বলে যাচ্ছে, কেন আমাকে ডাকলি, কেন আমাকে ডাকলি। তারপরে হঠাৎ করে উত্তর দিল, হ্যাঁ কি বলছিস বল, ঠিক এরকম, হ্যাঁ কি বলছিস বল। তখন আমি বললাম যে এই যে কমেন্ট গুলো করছো এগুলোকে তুমি ঠিক করছো, বলছে এটা বাস্তব, সেটাই করেছি, আমার কাছে কমেন্ট আসছে আমি এটাই করেছি। ঠিক এইরকম অ্যাটিটিউড, আমার কাছে কমেন্ট আসছে আমি এটাই করেছি, আল্লাহ আমাদের কাছেও কমেন্ট এসছে। আমাদের ঝামেলা, আমাদের কি কোনোদিন এরকম মোটিভ ছিল যে সোশ্যাল মিডিয়াতে সবকিছু শেয়ার করবো, যে হ্যাঁ তোরা তো ইচ্ছা করে তো আমার বার্থডেতে এলি না, হ্যাঁ না করলি না, তেনা করলি না। তারপরে শুরু করে পর আমাকে কোয়েশ্চেন, কেন আমি ওর বার্থডেতে আসিনি, কেন ওরকম করেছি, কেন আমাদের নাটক করলাম, মিথ্যে কথা বললাম। একটা মুহূর্তে সুযোগ দেয়নি যে টোটাল ঘটনাটা আমি বলবো বা সে শুনবে, সেই অবস্থাতেই সে ছিল না, নইলে এই প্রুফগুলো আজকে আমাকে এইখানে দেখাতে হতো না। এবার তোমরা একটা জিনিস ভাবো, সে বলছে তিথি তখন নাকি চেঁচিয়ে সুপ্রিয়াদাকে বলেছে যে তোমার ভিউজ এলো, এইটা নিয়ে এবার আসছে। আচ্ছা যারা ভালোবাসে তারা একটা জিনিস বুঝবে, ধরো তোমরা এক জায়গায় উপস্থিত, তোমাদের ভালোবাসার মানুষকে কেউ সামনে দাঁড়িয়ে সমানে অপমান করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, কতক্ষণ চুপ থাকবে তোমরা, কিছু তো একটা বলবে। মিথ্যা কথা বলবো না, তিথি যাওয়ার পর থেকে একটাও কথা বলেনি, প্রথমে একটাও কোনো কথা বলেনি, অনেকক্ষণ চুপ দাঁড়িয়েছিল। বাট যখন দেখছি কন্টিনিউসলি এত বাজে বাজে কথা বলছে, অপমান করছে, ও আর চুপ থাকতে পারেনি। ও তখন প্রশ্ন করে যে তুমি পুরো ঘটনাটা কি শুনবে, তুমি কি ভিডিও দেখেছো আদৌ আমাদের। তখন সে বলে কেন দেখবো তোদের ভিডিও আমি দেখবো না। তাহলে বলছে তাহলে তুমি কমেন্টটা কেন করছো না বুঝে, বিনা কারণে তুমি কেন কমেন্ট করছো। তখন সে বলে তো যেটা বাস্তব সেটাই আমি বলেছি, তোরা বন্ধুত্ব রাখতে জানিস না জানিস না। তখন তিথি বলে হ্যাঁ বলো না, তুমি এটা ভিউজের জন্যই করছো, কন্ট্রোভার্সি চাইছো তুমি। তখন ওর কথাটা খুব খারাপ লেগে যায়, কেন তিথি কেন ভিউজ নিয়ে বললো। এটাই স্বাভাবিক না, আমাদেরও কোয়েশ্চেন এসছে। আজকে আমরা যদি আগে ভিডিও আপলোড দিই এই বিষয় নিয়ে কি হয়েছে না হয়েছে, প্রচুর ভিউজ হবে, কন্ট্রোভার্সি হবে, কন্ট্রোভার্সি মানেই ভিউজ। সেটা যখন সে চাইছে, সে যখন রীতিমতো পোক করে যাচ্ছে, সে যখন সেই কমেন্ট গুলো রিপ্লাই দিচ্ছে, মানে কি দাঁড়ালো, সে কন্ট্রোভার্সি চায়।
তাই সে তিথি এই কথাটা বলেছে, যদিও সে রাগের মাথাতেই বলেছে। সে তখন খুব রাগ হয়ে যায়, হ্যাঁ ভিউজ নিয়ে বলছিস, তোদের জন্য আমার ব্লাড প্রেশার 100 না কত কি হয়ে গেছিল, আমার হার্টবিট এই হয়ে গেছিল ওই হয়ে গেছিল, তোদের জন্য কন্ট্রোভার্সিতে জড়িয়েছি। তখন আমি আবার বলি, তাকে একটা কথা বলেছিলাম, সে সেটা বলেনি, আমি আবারও বলছি, আমি তখন, তোমরা হয়তো কেউ জানো না, সেই কন্ট্রোভার্সির টাইমে সুপ্রিয়দা প্রথম এসেছিল আমাদের বাড়িতে এই কন্ট্রোভার্সি নিয়ে সে রিপ্লাই ভিডিও বানাবে বলে, কারণ এখানে কাকিমুনি অর্থাৎ আমার মাকে তোলা হয়েছে, সেই রোস্টার যেহেতু তুলেছে সেটা খারাপ হয়েছে, কাকিমুনিকে নিয়ে বলাটা খারাপ হয়েছে, সে আমাদের বাড়িতে সেখানে বসে এটাই বলে, সে ভিডিও বানাবে। তখন আমরা একটাই কথা বলেছিলাম, সুপ্রিয়দা তুমি এই মধ্যে ঢুকো না, এই কন্ট্রোভার্সির মধ্যে ঢুকো না, আমাদের ফোরে কোনো কথাই বলো না, কারণ সবাই ভুলই বুঝবে, ভুলটাই এখন তুমি আরো হেট পাবে। তো সে তখন বলে যে না আমি তোদের ফোরে কিচ্ছু বলবো না, আমি সেখানে নিউট্রাল থাকবো। তোমরা ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারবে, সে কিন্তু আমাদের ফোরে কোনো কথা বলেনি, সে বলেছে আমাদেরকে তোরা যেটা ভুল করিস সেটাই ভুলই বলবো, সেটা নিয়ে আমি কিছু বলবো না, খালি একমাত্র আমার খারাপ লাগছে যে কাকিমণিকে কেন টানা হচ্ছে, সেটাই সে ভিডিওতে করে। তারপরে সে হেট পায়, তার 10,000 সাবস্ক্রাইবার কমে যায়, তারপরে দেখি হুট করে আমাদের সাথে কথা বলাই বন্ধ করে দেয়। মানে আমরা বললামও না যে আমাদের হয়ে ভিডিও করো বা কিছু, হঠাৎ করে আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমরা যখন মেসেজ করতাম তখন বলতো যে একটু টাইম দে। এরকমও হয়েছে, কালী পুজো ইনভাইট করেছে, এতটাই তার মুড অফ, আমাদেরকে বললো যে তোরা অঞ্জলি দিবি তো এখানে, আমরা বললাম হ্যাঁ অঞ্জলি দেবো। সে বললো কি বলতো একটা টাইমিং যে এখনো পর্যন্ত ঠাকুরমশাই আসেইনি। ঠিক সেই তার 10-15 মিনিট পরে যখন আবার ফোন করলাম তখন বলছে বাবা পুজো তো শেষ হয়ে গেল, মানে আমার তো মাথায় ঢুকলো না 15-20 মিনিটে কি করে পুজো শেষ হয়ে যায়। খারাপ লাগলো, সে হয়তো চাইনি যে আমরা আসবো, তাহলে ইনভাইট করারই বা কি দরকার ছিল, আমার এখন মাথায় ঢোকে না। কিন্তু আমরা যেহেতু মায়ের জন্য সন্দেশ কিনেছিলাম, তো আমরা মালা কিনেছিলাম, তো সেই কারণে আমরা পরের দিন যাই, আমরা কাই কাকুমনির হাতে সন্দেশ দিয়ে আসি, কিছু করার নেই, কারণ সে তো রিপ্লাই, তোর পরের দিনও সে রিপ্লাই দিচ্ছিল না, সে কোথাও একটা বেরিয়ে গেছিল, ফোন রিসিভ করছে না, কিচ্ছু করছে না। আমরা কিন্তু কাকুর থেকে এটাও জানতে পারি যে অনেক আগেই ঠাকুরমশাই এসছে, পুজো কিন্তু তখন হয়ে গেছে। আর শুধু কালী পুজো না, দুর্গাপুজোর সময়ও সুপ্রিয়দার সারা দুর্গাপুজোটা ঘরের মধ্যে কাটায়, যেখানে আমরা বলি যে সুপ্রিয়দা সেরকম হলে তুমি তো আগের বছর পুরো আমাদের সাথে ঘুরেছো, চলো আমরা একসাথে বেরোই। না সুপ্রিয়দা যাবে না, আমরা এটাও বলি সুপ্রিয়দাকে যে সুপ্রিয়দা ঠিক আছে তাহলে একটা কাজ করি, তুমি আমার বাড়ি চলে আসো, আমরা সবাই মিলে ছাদে পিকনিক করি। বললো না আমি যাবো না, আমি ঘর থেকে বেরোবো না। আমি বললাম ঠিক আছে তাহলে আমরা যাই, না তোদের আসতে হবে না। মানে পুরোপুরি কানেকশন লস করলো আমাদের সাথে। ঠিক আছে, এই করতে করতে দুর্গাপুজো তো ওরম হলো, কালী পুজোয় গেল, দেন আসলো ভাইফোঁটা। তোমরা জানো সুপ্রিয়দাকে আমি রাখি পরিয়েছিলাম, তো আমি ভাইফোঁটাতেও সেই হিসাবেই সুপ্রিয়দাকে খুঁজেছি, সেই ফটোটাও সে নেয়নি সেই কন্ট্রোভার্সির জন্য, এমনকি ফোনটাও রিসিভ করেনি সকাল থেকে। আমি বহুবার কল করেছি তার আগের দিন থেকে, অনেকবার আমি কল করেছি যে একবার ফোনটা রিসিভ করলে আমি বলবো আসছি বা তুমি আসো, কিন্তু সুপ্রিয়দা কল রিসিভ করে। লাস্টে এতবার আমি ফোন করেছি, লাস্টে 11টা বাজে তখন কলটা ধরে বললো যে আমার একটু স্পেস চাই, তোরা প্লিজ আমার একটু স্পেস দে, আমাকে আর কল করিস না, যখন আমার মনে হবে আমি তোদেরকে কল করে নেব, আমাকে ডিস্টার্ব করিস না তোরা এতবার কল করে। এরপরে আমার কাছে একটাই বক্তব্য যে যখন আমরাই তোমাকে বললাম না যে সেই কন্ট্রোভার্সিতে জড়াও, তুমি নিজে জড়ালে, আবার নিজেই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছো। জানি না কি হয়েছিল, সেটা নিয়ে আর তো প্রসঙ্গই ওঠেনি, তখন সেই আর প্রসঙ্গটা তুললো সেই ঝামেলার দিনকে, যে তোদের জন্য আমার এত কিছু হয়ে গেছিল। তখন আমি একটাই উত্তর দিয়েছিলাম যে সুপ্রিয়দা আমি এখনো পর্যন্ত কৃতজ্ঞ, তুমি সঠিকটা বলেছিলে, কিন্তু আমরা কিন্তু তোমাকে বলিনি ভিডিও করতে। সে তো তারপরে আরো সেই বাজে ব্যবহার, খারাপ, রন আমার সঙ্গে এখন যাবি চা খেতে, আমার আর ভালো লাগছে না করে সে স্কুটি আনতে চলে গেল। তখন তিথি বিষয়টা আর মেনে নিতে পারেনি, ও ওখানে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করে দেয়, আর ওর কান্না বিশেষ করে আমি দেখতে পারি না, আমিও সেইখানে রাস্তায় দাঁড়িয়ে কাঁদি, রনও সেটা দেখে, রনও সেটা জানে। তখন আমি ক্যাব করেছিলাম, আর ভালো লাগছে বাড়ি চলে যাবো। তারপরে তিথির মনে হয়েছিল যে না আমি ক্যাব করে যাবো না, আমি হাঁটতে যাবো। হাঁটতে যাবো না, আমি ওকে বলি যে আমি আর 1 মিনিটও ওয়েট করবো না এখান থেকে, কারণ আমি চাইনি যে তুষারকে অপমান করে তুষারের সামনে দিয়ে রন্দাকে নিয়ে বাইকে করে বেরিয়ে যাবে, আর আমরা ঠিক করতে গিয়ে আমরা এইভাবে দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে। মানে আমি জানি না আমি তোমাদের বোঝাতে পারছি কিনা, বাট আমার ভেতরটা এখনো অব্দি মানে সেই দিনটার কথা ভেবে আমার ভেতরটা কাঁপছে। যাই হোক, আমি আর 1 মিনিটও ওয়েট করতে চাইনি, কারণ উবেরের জন্য কিন্তু আমাকে 5 মিনিট হলেও ওয়েট করতে হতো। আমি আর তুমি চলে যাই এখান থেকে, তারপরে দাদারা যেখানে যাবে যা। আমি রনকে বললাম রন বাড়ি যাবি তুই? বললো হ্যাঁ বাড়ি যাবো। আমি ওকে তখন দাঁড়িয়ে থেকে এটা বললাম একটা উবেরটা কিন্তু চলে আসে, তুই উবেরে করে চলে যাস, পেমেন্টটা আমার করা আছে, আমরা হাঁটতে বেরোই। তখন বললো কেন রে? বললাম না মনটা ভালো লাগছে না, হাঁটতে যাই। ও বললো ঠিক আছে, কিন্তু উবেরটা দেখলাম প্রথমে গেল, গিয়ে আবার রিটার্ন এলো। দাদা ওই দাদা তো যাবে না বললো, তোমরা কি যাবে? এরকম কেন আমাকে ডিস্টার্ব করছে? এবার স্বাভাবিক একটা ক্যাব বুক করেছি, সে দাঁড়িয়ে থেকে ঘুরছে, এটা তো খারাপ ব্যাপার না। আমি তখন রনকে ফোন করি, রন তুই যাবি না? বলছে না আমি এখন চা খেতে যাবো, তোরা বাড়ি চলে যা। তখন আমি আরো ক্যাবে উঠে যাই, জাস্ট কিছুটা গেছি, দেখলাম রন আবার ফোন করলো, তোরা কোথায়? না সামনের মোড়ে, একটু দাঁড়া। সামনের মোড়ে তারপরে ক্যাবটাকে আবার দাঁড় করিয়ে দেখলাম রন আর সুপ্রিয় এলো। আসার পরে বাইকটা সামনে দাঁড়ালো, সুপ্রিয় তো আমার দিকে ঘুরেও তাকাইনি একবারও। আমি তারপরে গাড়ি থেকে নামলাম। এবার তিথির না কান্নাকাটি করলে
বললো ছোটবেলা থেকে শ্বাসকষ্ট রয়েছে, ওর তখন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল, মানে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আমি খুব টেনশনে ছিলাম, আমি ভাবছিলাম যে এখান থেকে বাড়ি যেতে পারলে। এমনই হচ্ছিল যে উবেরের যে দাদাটা সেও না পেছন ফিরে ফিরে এরকম ভাবে দেখছে। আমার নিজেরই খারাপ লাগছে, যদি আমাদেরকে চিনে থাকে আমাদের কি খারাপ ভাবে এরকম ঝামেলা করছে রাস্তার মাঝে। তো তারপরে জলের দোকান পাচ্ছিলাম না, আমি ভাবছিলাম যে আমার যেখানে বাইক রয়েছে আমি ওখানে আপাতত কোনো রকম ওকে নিয়ে যেতে পারলে ওখানে আমি জলের দোকান পেয়ে যাবো, কারণ ভাইয়ের ওখানে একটা বিয়ে বাড়ি ছিল। দেখলাম ওরা বাইক নিয়ে এলো, আমি বেরোলাম। রন বললো কি একটা কাজ করি, চল আমরা চায়ের দোকানে যাই, গিয়ে আবার একটা এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলি। জানি না সেটা সুপ্রিয়দা বলেছে না রন বলেছে, আমি এখনো সেটা জানি না, তাই আমি বেকার কোনো একটা কথা বলবো না। তখন আমি বলেছিলাম যে ভাই তিথি প্রচন্ড কাজে, বলছে হ্যাঁ সে তো দেখলাম, আমার শরীর খারাপ করছে, শ্বাসকষ্ট হচ্ছে, ওরা যা পরে কোনোদিন কথা হবে। তখন বললো আচ্ছা ঠিক আছে, কাঁদছিস কেন বোকা? রন আমাদের যেটা বললো সেটাই বললাম, কাঁদছিস কেন বোকা? বললাম না ভাই সরি। আমি তখন রনকে চোখে জল নিয়ে বলেছিলাম সরি রন, কিছু মনে করিস না। বলছে না পাগল কি মনে করবো, এতে কি মনে করার আছে? সুপ্রিয়দা আমাদের দিকে তাকায় উনি। আমি আবার হেঁটে হেঁটে সুপ্রিয়দার কাছে গেলাম, আমি সুপ্রিয়দা আসছি, কিছু মনে করো না, সরি। সুপ্রিয়দাকেও সরি বললাম, সুপ্রিয়দা কোনো রিপ্লাই দিল না, শুধু খাটটা এইভাবে নাড়লো। আমার মনে হয়েছিল যদি কিছু মনে করে থাকে তাও ক্ষমা চেনা উচিত, আমি ক্ষমাও চেয়ে নিয়েছি। তারপরে যখন ক্যাবে উঠি অনেকক্ষণ পর ওই লোকেশনে যাওয়ার আগেই দিদি শরীরটা ঠিক হয়, আর শরীর ঠিক হওয়ার পরই ও রনকে একটা টেক্সট করে, যে টেক্সট আমি অ্যাড করে দিলাম, যেখানে তোমরা প্রপার দেখতে পাচ্ছ যে টোটাল কিছুর জন্য দিদি কিন্তু ক্ষমা চেয়েছে রনের কাছে। এবার সেম টেক্সট সুপ্রিয়দাকেও করতে যায়, বাট দেখে সুপ্রিয়দাকে অলরেডি ব্লক করে দিয়েছে, তাই ও টেক্সট আর করেনি। আমি দেখলাম সুপ্রিয়দা আনব্লক করা রয়েছে, তাই সুপ্রিয়দার দুটো নাম্বারই পর আমি সেম টেক্সট করে দিই, যেখানে টোটাল বিষয়টা নিয়ে আমি ক্ষমা চেয়েছি। এমনকি এটাও বলেছি দিদি তো একটু অভিমানী, আগের মাথায় বলে ফেলেছে, তুমি কিছু মনে করো না। এবার তোমরা একটা জিনিস ভাবো, আমি মানছি ধরো সুপ্রিয়দার এই কথাতে খুব খারাপ লেগেছে, সেখানে তো আমি ক্ষমা চেয়েছি, তো একটা মানুষ ক্ষমার থেকে আর বেশি কি করতে পারে? সে নিজে পোক করলো, নিজে ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করলো, তারপরে আমরা সেটা ক্লিয়ার করতে গেলাম, সে সেটা শুনলো না, নিজের অ্যাটিটিউড নিয়ে থাকলো, তারপরে তিথি একটা কথা বলে ফেলে, সেটা তো খুব একটা খারাপ লেগে গেছে, সেইটা নিয়ে তিথি আবার ক্ষমাও চাইলো, আমিও ক্ষমা চাইলাম, তারপরে ও ক্ষমা করার কথা মানলো না। হয়তো আমাদের মারলে হয়তো ওর হয়তো শান্তি হতো এতদিনে, তাহলে হয়তো আর কোনো ভিডিও বানাতো না, তাহলে হয়তো পোক করতো না, জানি না ওর কি ইন্টেনশন ছিল। এবার তারপরে তোমরা খুব ভালো করেই জানো ও একটা যেটা নিয়ে ভিডিও করেছে, ভিডিওতে এটাই বলেছে যে আমরা নাকি ইচ্ছা করে খোঁচাচ্ছি, আমরা নাকি একটা ইভেন্টে গিয়ে ওর ছবি দিয়েছি বলেও ভিডিও বানাতে বাধ্য হয়েছে। তা না, তার আগে 2-3টা ভিডিও দেখে নাও, তার আগে কমিউনিটি পোস্ট গুলো দেখে নাও, যেখানে পর আমাদেরকে শুধু পোক করে দেওয়া হয়েছে যে আমাদের নিয়ে ভিডিও বানাবে, মানে ইন্টেনশনই ছিল যে আমাদের নিয়ে একটা ভিডিও আসবে, কবে আসবে সে বুঝতে পারছিল না। যাই হোক, সে ওটাই বলে যে তার কারণে ভিডিও বানাতে নাকি বাধ্য হয়েছে, এটা ভুল কথা, সে রীতিমতো আমাদের পোক করে গেছিল ভিডিও বানাবে বলে। এবার আসি ইভেন্টের কথা, যে আমরা কেন তার সাথে সেই ছবিটা দিয়েছি। তোমরা যদি ভিডিওটা পারফেক্ট ভাবে নোটিস করে থাকো, আমাদের ইনস্টাগ্রাম পোস্টের স্লাইড করে লাস্টের যে ভিডিওটা যেখানে সুপ্রিয়দাকে দেখা গেছে, যেখানে সুপ্রিয়দা আর আমরা দুজনেই একমাত্র ক্রিয়েটর হিসেবে উপস্থিত ছিলাম, কারণ যে আমাদের ডেকেছে যে ভাই, সে অনেক করে আমাদেরকে বলেছে, বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেছে যে তোমরা প্লিজ এসো। আমি জানতাম সেখানে সুপ্রিয়দা যাবে, সুপ্রিয়দা প্রথমে হয়তো বলেছে আমি জানতাম না, বাট আমরা জানতাম যে সুপ্রিয়দা যাবে, আমরা তাও গেছি একমাত্র ছেলেটার মুখের কথা ভেবে, যে সে তো অনেক আশা করে বলেছে, সে যদিও আমাদের অনেক ভালোবাসা রাখতে, সম্মান রাখতেই আমরা গেছিলাম। এর আগে যখন পুজোর একটা ইভেন্ট ছিল, সেখানে আমরা কি করেছিলাম, আমাদের যারা ইনভাইট করে তাদের সঙ্গে আমরা একটা হলেও ছবি রাখি, আগের পোস্টও আমি দিয়ে দিচ্ছি, যিনি আমাদের ইনভাইট করেছিলেন তার সঙ্গে ছবি রয়েছে। এরপরে হচ্ছে কি সেই ইভেন্ট, সেইখানে যে আমাদের ইনভাইট করেছে সেই ভাইয়ের সঙ্গে কোনো ছবি ছিল না, আমাদের কোনো ছবি ছিল না, সেও জানে, তার সাথে আমি কথা বলেছি এই বিষয় নিয়ে, সেও বলেছে হ্যাঁ দাদা সবই বুঝতে পারছি, জানি না কি হচ্ছে। তো আমি দেখলাম সুপ্রিয়দার সঙ্গে সে দাঁড়িয়ে আমাদের সাথে দাঁড়িয়ে এক ছবি তুলছিল তার ফোন দিয়ে, আমাদের ফোন দিয়ে শুধু ভিডিওটা রয়েছে। আমি বললাম ঠিক আছে শুধু ভিডিওটাই দিয়ে দাও, আমি বলেছিলাম ওকে দেওয়ার জন্য, তো আমি নিজের হাতে ক্রপ করে সেটাকে দিয়েছিলাম। দেখবে প্রথম দিয়ে কিন্তু সে উপস্থিত নয়, আমার আর চেক করে ছাড়া হয়নি যে লাস্টের দিকে ফট করে ক্যামেরাটা ঘুরে ওকে দেখা যাবে। যাই হোক সেটা গেছে, বাট ইন্টেনশন ছিল সেই ছেলেটাকে দেখানো, সেটাও ক্লিয়ার করে নিলাম, সেও সেটা জানে। তোমরা সুপ্রিয়দার ভিডিওটা আশা করি দেখেছো। সুপ্রিয়দা একটা জিনিস বলছে, আমরা নাকি সুপ্রিয়দাকে খারাপ করার জন্য ছবিটা দিয়েছি, তাহলে যদি খারাপ করারই থাকতো আমি সেই ভিডিওটাই সবার প্রথমে দিতাম, ইনস্টাগ্রামে সবার লাস্টে দিতাম না, 7-8খানা ছবির পরে দিতাম না। জোর জার করে কেউই ভালো সাজতে পারবো না, ভালো নিজেকে বলতে পারবো না, সবই ভগবান যেটা বিচার করবে তাই হবে। কারণ যেগুলো আমাদের সাথে হয়েছে সেগুলো ওই ওপরওয়ালা ছাড়া তো কেউ ছিল না যে কেউ সাক্ষী দেবে যে হ্যাঁ এটা হয়েছে ওটা হয়েছে। ওই ওপরওয়ালাই একজন যে দেখেছে যে কার সাথে কি হয়েছে, কে কি কথা বলেছে, কে কার সাথে কিরম ব্যবহার করেছে, তার বিচার আমার মনে হয় সব থেকে বড় বিচার। দেখো সবকিছু শুনে তোমাদের কি মনে হয়, বা তোমাদের যদি এখনো মনে হয় আমরা ভুল, আমরা মাথা পেতে নেবো, আমরাই ঠিক আছে। আমার মনে হয়েছিল বিষয়গুলো ক্লিয়ার করা উচিত আমাদের, তাই আমরা টোটালটাই ক্লিয়ার করলাম। এবার বাদ বাকিটা তোমাদের ওপরে, তোমাদের ওপিনিয়ন তোমরা জানিও। আর আমরা আউসালো টিমের কি হয়েছে এখনো অব্দি দাঁড়িয়ে কাউকে রিপ্লাই দিইনি, এই প্রথম তোমাদেরকে রিপ্লাই দিচ্ছি, এইটাই যে আউসালো টিম শুধুমাত্র মিসকমিউনিকেশনের জন্য নষ্ট হয়ে গেছে, ইগোর জন্য নষ্ট হয়ে গেছে, অ্যাটিটিউডের জন্য নষ্ট হয়ে গেছে। যারা এক ফোঁটাও কথাটা শুনতে চায়নি, যারা
প্রবলেমটা বুঝতে চায়নি। বন্ধুর প্রবলেম বুঝবে, সে সেটা বুঝতে চায়নি বলেই সে নষ্ট করে দিয়েছে বা নষ্ট হয়ে গেছে। তো লাস্টের দিকে একটাই কথা বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখে যেটা বিচার করবে সেটা তোমরা কমেন্টে জানিও। আমি জানি এখনো পর্যন্ত যে প্রচুর হেড কমেন্ট হয়তো আসবে, বাট ঠিক আছে, আমাদের কাজ তো ভালোবাসা ছড়ানো, আমরা ভালোবাসাই ছড়াবো। সবাই যে যার নিজের ভিডিওতে ছোট না ছোট ভাবে হিন্টস দিয়ে গেছে, সবাই যে যার মতো বলে দিয়ে গেছে আমরা নাকি সবাইকে বাস দিয়েছি। অনেক হেটার্সরাও বলছে আমরা নাকি বাস দিয়েছি। তোমরা একবার প্লিজ আমাদেরকে নিজের জায়গায় বসাও, বসে একবার দেখো যে আমরা কি বাস দিয়েছি। বাস দেওয়া কাকে বলে? আমরা কি কারোর ক্ষতি চেয়েছি? আমরা কি তার কোনো ক্ষতি করেছি? নাকি তার থেকে টাকা মেরেছি, তার নামে বদনাম করে বেরিয়েছি? কি করেছি যার জন্য এই ওয়ার্ডটা অ্যাড করতে হচ্ছে যে বাস দিয়েছি? সেরকমই কিছু কথা থাকে, প্লিজ এসে সেটা ক্লিয়ার করে তারপরে ক্যাপশন বা ইয়েতে লেখো বা মুখে সেটা বলো যে আমরা বাস দিয়েছি। আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এত অব্দি থাক। যে যার মতো ভালো থাক, আর আমরা দুজনে অলওয়েজ চাই সবাই ভালো থাক। আমি সবসময় একটা কথা বলি, এখনো বলছি, কেউ খারাপ না এই দুনিয়ায়, কিন্তু কেউ খারাপ না। খারাপ হচ্ছে সময়, খারাপ হচ্ছে পরিস্থিতি বা সময় মানুষকে কারোর চোখে খারাপ করে তোলে। আমরা কিন্তু দেখবে কারোর লাইফে কিন্তু ভিলেন না, আমাদের মনে হয় আমরা একদম পারফেক্ট, কিন্তু আমাদের কিছু জিনিস হয়তো কারোর ভালো লাগে না, হয়তো কারোর আমাদেরকে পছন্দ হয় না, তখন তাদের লাইফে আমরা ভিলেন হয়ে উঠি। বাট আমরা কিন্তু কেউই খারাপ না, কেউ বলতে পারবে না যে আমি কিন্তু ভিলেন, আমি কিন্তু শয়তানি করি। সবাই ভালো থাক, যে যার মতো কাজ করুক, যে যার মতো নিজের কাজ এগিয়ে যাক। আমাদের আর কোনো ইন্টারেস্ট নেই এই টপিক নিয়ে স্ট্রেচ করার, এই টপিক নিয়ে কোনো ভিডিও বানানোর। সামনে মনসা পুজোর ভিডিওগুলো দিতে হবে, অনেক কিছু ভিডিও জমে রয়েছে, নতুন বছর শুরু হয়েছে, এই বছরে তো অনেক কিছু শিখেছি। আমাকে প্রচুর মানুষ কমেন্ট করে বলছে দিদি মনসা পুজোর ভিডিওটা কি পরের বছর দেবে? না, এই ভিডিওটার পরেই আসবে, আশা রাখি। দিন বেদিন যত ধোকা খাই তত নতুন কিছু শিখি, অনেক নতুন কিছু শিখতে পেরেছি। টাটা।